আমার স্বামী আমাকে বিয়ে করেছে তার বাবার মন রক্ষার্থে, কিন্তু আমাকে তার পছন্দ না। এটা আমি বিয়ের আগে জানতাম না। আমার স্বামীর বাসায় একটা কাজের মেয়ে ছিল। আমার স্বামী আমার হাতের চা খেত না। সবসময় কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেত। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেতে চায় কেন? আমিও তো ভালো করে চা বানাতে পারি। একদিন আমার স্বামীর রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মূল বিষয়টা তাহলে বলি। আমায় একটা কাজ দিবেন? আমি সব কাজ করতে পারবো। আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 2-3 দিন পেটে কিছু যায়নি। বয়সটা খুব বেশি হলেও 22-এর কাছাকাছি হবে। বাহিরে জ্বর হচ্ছে খুব। মাঝে মাঝে বাজ পড়ছে। চেহারা হালকা শুকানো মনে হলেও লাবণ্যতা হারিয়ে যায়নি। মেয়েটি দেখতে অনেক সুন্দর। চেহারায় একটা মায়া আছে। মোল্লা বাড়ির বর কর্ত্রীও সেই মায়া থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত একটা অনুভূতির জন্ম হয়। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? জি, পারি। ঠিক আছে। আমার ছেলের বিয়ে। রান্নার জন্য লোক নেওয়া হয়েছে। তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে। পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না। তুমি আমাদের বাড়িতেই কাজ করবে। জি। তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নাও। মেয়েটা ছল ছল চোখে বাড়ির বর কর্ত্রীর দিকে তাকালো, যেন অশেষ কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক স্বরূপ এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির বর কর্ত্রী বললেন, আমি বাড়ির কাউকে ডাক দিচ্ছি। সে তোমাকে ভিতরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিবে। বর কর্ত্রীর ডাক শুনে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়সটা খুব বেশি হলে 18-19 হবে। পরনের পোশাক বেশ দামি। গলায় স্বর্ণের অলংকারও পরা। মনে হয় এই পরিবারেরই কোনো সদস্য হবে, বা কোনো আত্মীয় হতে পারে। মেয়েটা এসেই বলল, ফুপি, আমায় ডেকেছ? হ্যাঁ রে। শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির বর কর্ত্রী এতক্ষণ লক্ষ্য করেননি, কিন্তু এবার তিনি লক্ষ্য করলেন মেয়েটার চেহারাটা অনেক সুন্দর। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হিসেবে যদি কারো নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন মোহাম্মদ কাশেম মোল্লা। আর তার স্ত্রী হলেন আফসানা বেগম। মোল্লা বাড়ির বরকর্তা হলেন মোহাম্মদ কাশেম মোল্লা এবং বরকর্ত্রী হলেন আফসানা বেগম। শহরের মাঝখানে 3 তলা বিশিষ্ট বড় একটা বাড়ি আলো ঝলমল করছে। শান শওকত ও আভিজাত্যের ছোঁয়া পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে সোহাগ মোল্লার বিয়ে। আত্মীয় স্বজন ও তাদের কোলাহলে মুখর পুরো মোল্লা বাড়ি। সোহাগ নিজের ঘরে পোশাক পরে রেডি হচ্ছে। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা আছে। সোহাগ দেখতে অনেক স্মার্ট, যে কোন মেয়ে তাকে পছন্দ করবে। তার বয়স 25 পেরিয়েছে। 2 মাস আগেই 25তম বার্থডে চলে গেছে। স্টাইল করা মাথার চুলে তো কোনো কথাই নেই। সোহাগ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এইভাবে অবস্থায় দেখে বৃষ্টি বলল, এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? সোহাগ তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাহিরে। ওকে, বাই। বৃষ্টি সোহাগের নিজের বোন, কিন্তু সে মেয়ে হওয়ায় বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হয়েছে 2 বছর হলো। সোহাগের মা আফসানা বেগম মানে বাড়ির বর কর্ত্রী বাহিরে বসে আছেন। বাড়ির বাহিরে বসার একটা জায়গা রয়েছে, তিনি সেখানেই রয়েছেন। সোহাগ গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। আর 2 দিন পর তোমার বিয়ে। আজ আবার কিসের ফ্রেন্ড? সবাই তো এখানেই রয়েছে। মা, ওরা বিদেশ থেকে আসছে। ওদের মিট তো করতেই হবে। তাছাড়া কোম্পানির একটা ডিলও রয়েছে। বাপ ছেলে শুধু কোম্পানি নিয়েই থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি সোহাগ, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ওহ মা, তুমিও না। যাও, কিন্তু সাবধানে। সোহাগ গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
আফসানা বেগম বসে থাকলেন। তিনি একাই রয়েছেন। এমনিতেই তিনি একা সময় কাটাতেই বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা কাশেম মোল্লা এখন অফিসে রয়েছেন। জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করেছেন তিনি। কাশেম মোল্লা নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু তিনি বিজনেসের পিছনে অধিক সময় ব্যয় করেন। সোহাগও তার মতোই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি নিয়েই কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানোর কানে তালা লাগা শব্দ। সোহাগের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সে খাওয়া দাওয়া করবে না, কারণ বন্ধুদের সাথে ছিল। টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে, রাতে কিছু কাজ করতে হবে। তাই সে দিয়াকে বলল, কেউ যেন তার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়। দিয়া সোহাগের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতেই সোহাগের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে কথা বলতে বলতে এমন সময় হঠাৎ কফি হাতের মেয়েটাকে দেখে সোহাগ চমকে ওঠে। মেয়েটা কফির কাপ হাতে সোহাগের ঘরে ঢোকে। সোহাগ মেয়েটার দিকে তাকিয়েই থমকে যায়। এই মেয়ে কে? এই মেয়েকে তো আমি আগে কখনো দেখিনি। মেয়েটা তো খুব সুন্দর। মেয়েটার চোখ দুটি এত সুন্দর কেন? আমি এই মেয়ের মুখখানা দেখে আমি এক অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। মাশাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মেয়েটির চেহারার ভিতর দিয়ে দিয়েছে। আল্লাহ যেন নিজ হাতে তাকে তৈরি করেছেন। আমি তাকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু এই মেয়ে কোথায় থেকে আসলো? এর আগে তো আমি কখনো তাকে দেখিনি। কে এই মেয়ে? ভাইজান, কফি ঠান্ডা হয়ে যাবে, দরুন কফি খান। আমি তার হাত থেকে কফিটা নিলাম এবং কফিটা খেয়ে নিলাম। অনেক স্বাদ হয়েছে কফি, তুমি তো দেখি ভালো কফি তৈরি করতে পারো। সোহাগ তার মাকে ডাক দিয়ে বললেন, মা, এই মেয়েটিকে আমি তো এর আগে এই মেয়েকে দেখিনি। বাবা, এই মেয়েটি একটি অচেনা মেয়ে, তার পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। একদিন হঠাৎ করে আমাদের বাসায় ঢুকে বলতেছে আমাকে একটা কাজ দিবেন। আমি সব কাজ করতে পারবো। মেয়েটির কথায় এবং তার অসহায় দেখে আমরা তাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে স্থান দিয়েছি। মা, তুমি খুব ভালো করেছো এই মেয়েটিকে জায়গা দিয়ে। ঠিক আছে বাবা, তুমি এখন চলো, তোমার জন্য সবাই ওয়াট করতেছে। তুমি এখনই বর সেজে যেতে হবে। ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি, তোমরা ওদের বলে দাও, তারপর আমি বিয়ে করে ফেলি। একদিন কাজের মেয়েটি বলল, ভাইজান, ভাবি অনেক সুন্দর, আপনি যেমন ভাবিও তেমন, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। কি বলছো তুমি? তুমি কি জানো এই বিয়েতে আমি রাজি ছিলাম না, শুধু আমার বাবার কথায় আমি রাজি হয়েছি। বাবার খুব ইচ্ছা ছিল তাকে বউ করে আনার, বাবার দিকে তাকিয়ে আমি বিয়ে করেছি। আচ্ছা, তোমায় একটা কথা বলি, তোমার বাসা কোথায়? তোমার মা বাবা, ভাই বোন তারা কোথায়? ভাইজান, আমি কিছুই জানি না। আমার ছোটবেলা থেকে বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। আমার জন্মের পর আমার মা বাবা কাউকে দেখিনি। আমার মা বাবা কোথায় থাকে, বেঁচে আছে কিনা মরে গেছে, তা আমি কিছুই জানি না। মেয়েটি এই কথা বলার সাথে সাথেই হাইমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটির কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। মেয়েটিকে বললাম, তুমি কেঁদো না, তুমি এই বাড়িতে থাকবে, তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দিব, ঠিক আছে? এখন আর কেঁদো না। আচ্ছা, তোমার নামটা কি? যেহেতু তুমি এই বাড়িতে আছো সেহেতু তোমার নামটা জানা দরকার, তোমায় কি নামে ডাকবো? মেয়েটি বলল, দেখুন ভাইজান, আমার নাম অনাথ আশ্রমে সবাই মুমিনা ডাকত। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে মুমিনা ডাকবো। আচ্ছা যাও, এখন গিয়ে ঘুমাও। পরদিন সকালে দেখি ভাইজান ভাবির লগে কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে। আমি আড়াল থেকে শুনতে তাদের সব কথা শুনছিলাম। সোহাগ ভাইয়া বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ে দিয়েছে। তুমি এসব কি বলছো? তার মানে তুমি আমায় পছন্দ করে বিয়ে করনি? না, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি, আমার বাবার কারণে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? এখন আমার কি হবে? তোমার কি হবে তা আমি কিছুই জানি না। আমি ঘুমাতে গেলাম। এই বলে সোহাগ ভাইয়া তার রুমে ঘুমাতে গেল। আর ভাবি তার রুমে একা একা বসে কান্না করছে। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কাঁদছো কেন? আর বলিস না, তোর সোহাগ ভাই নাকি আমায় পছন্দ করে বিয়ে করেনি, বিয়ে করেছে তার বাবার জবরদস্তিতে। এখন আমি এই বাড়িতে থেকে কি করব, যেখানে আমার স্বামীর মর্যাদা পাবো না? উঠতে বসতে নানান কথা বলবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মমিনা, এখন আমি কি করব?
ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হইয়া যাইব। সোহাগের ডাক দিল, মমিনা তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি যাই, ভাইজান চা বানিয়ে নিতে বলছে। ঠিক আছে যাও, নিজের বউকে রেখে কাজের মেয়েকে বলছে চা বানিয়ে নেওয়ার জন্য। হায়রে কপাল। কাজের মেয়েটি সোহাগের ঘরে চা নিয়ে গেল। ধন্যবাদ, বসো এখানে। মমিনা তুমি জানো তুমি কতটা সুন্দর, তোমাকে আল্লাহ যেন তোমায় নিজ হাতে তৈরি করেছে। কি যে বলেন ভাইজান, আমার থেকে ভাবি কত সুন্দর। দূর, ওর কথা বলো না, ওকে আমার ভালো লাগে না। ভাইজান আমি যাই। কই যাইবা? আর কিছুক্ষণ বস। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা ভাইজান? এই মুহূর্তে ডাক পড়ল, কাজের মেয়েটি কোথায় গেল? মা ডাকছে আমায়, আমি যাই। ঠিক আছে। এইদিকে তার বিয়ে করা স্ত্রী বলল, আপনি নাস্তা করবেন না? নাস্তা করতে আসেন। সোহাগ তার উত্তরে বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। এই কথা বলে সোহাগ ঘর থেকে বের হয়ে গেল। আমার স্ত্রী মায়ের কাছে গিয়ে নালিশ করে বলল, আপনার ছেলে আমার কোনো কথাই শোনে না, এমনকি আমার সাথে সময় দেয় না। কি বলছো বৌমা? এ কথা তুমি আমায় আরো আগে বলনি কেন? আজ বাড়িতে আসুক। রাতে যখন সোহাগ ঘরে আসলো তখন তার মা জিজ্ঞেস করলেন, বৌমার কোনো কথা রাখো না কেন? বৌমাকে তোমার পছন্দ হয়নি? না মা, তুমি তোমার বৌমাকে নিয়ে তুমি থাকো। কেন বাবা, তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, এখন এমন হলে কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। মা আমি ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। সোহাগ তার রুমে গিয়ে মমিনাকে ডাকলো, মমিনা এক কাপ চা দিবে আমায়? জি ভাইজান, আমি চা নিয়ে আসছি। সোহাগ ভাই রুমে চা নিয়ে যেতেই বলল, বসো মমিনা। না ভাইজান, আমি বসবো না, আমার কাজ আছে, ঘরে রান্না বান্না করতে হবে। আরে রাখো তুমি কাজ, আমি তোমায় একটা কথা বলতে চাই। ওদিন মায়ের জন্য বলতে পারিনি। বলেন ভাইজান, কি বলবেন? মমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? ভাইজান কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি একটা সামান্য কাজের মেয়ে, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আর বিপদে পড়ে আপনার বাসায় কাজের মেয়ে হিসেবে আমাকে আপনার বাবা মা আমাকে জায়গা দিয়েছে। আমি কি আর আপনি কি? মমিনা, আমি কিছুই বুঝি না, তুমি কে, কি তোমার পরিচয় কি, আমার কিছুই জানার দরকার নেই। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে রাজরানী করে রাখব। আমাদের এই সকল কথা ভাবি মানে সোহাগের স্ত্রী আড়াল থেকে শুনে কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে তার রুমে গেল। বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এমত অবস্থায় সোহাগের মা বৌমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? এইভাবে কেন কাঁদছি? আমার সাথে আসুন, দেখুন নিজ চোখে কাজের মেয়ের সাথে আপনার ছেলে রোমান্টিক গল্প করছে। তাকে সে বিয়ে করতে চায়। আমি তাদের সব কথা শুনেছি। সোহাগের মা রাগান্বিত হয়ে ডাক দিল, এই মেয়ে, কাজের মেয়ে, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে কি ভুল করেছি? তুই আমার ছেলের সাথে গল্প করার জন্য এখানে এনেছি? আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? না মা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এই কথা বলতেই সোহাগের মা আমাকে একটা থাপ্পড় মেরে বলে, বের হ আমার বাড়ি থেকে। সোহাগ তখন বলল, মা মমিনা এই বাড়িতেই থাকবে। মমিনাকে আমি ভালোবাসি মা। আমি তাকে বিয়ে করে এই বাড়িতে রাখতে চাই। আমি তা কিছুতেই হতে দিব না, আমি বেঁচে থাকতে। মা চুপ, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের কথা শুনে সোহাগ স্তব্ধ হয়ে গেল। ঠিক আছে মা, আমি এই বাড়িতে থাকব না। মমিনা বলল, ভাইজান আমার জন্য আপনি এ বাড়িতে থাকবেন না কেন? আপনি থাকেন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। না মমিনা, তুমি থাকো। এই বলে সোহাগ চলে গেল। এই দিন সোহাগ রাতে বাড়িতে ফিরেনি। মা তার বৌমার রুমে গিয়ে বলল, সোহাগ আসছে। না মা, সোহাগ তো এখনো ফিরেনি। মমিনাকে ডাক দিয়ে বলল, সোহাগ কোথায়? আমি তো জানি না মা। পরের দিন সকালে লোকে বলাবলি করতে লাগলো, এটাকে মাটিতে পড়ে রইল। কাছে গিয়ে দেখে, হায় হায়, এটাতে মোল্লার ছেলে সোহাগ। ও এভাবে মাটিতে পড়ে রইল কেন? কাছে গিয়ে দেখে সোহাগ দুনিয়াতে নেই, ময়রা পইরা রইছে। আর তার হাতের মুঠোতে একটা চিঠি দেখতে পেল। লোকজন সোহাগকে নিয়ে বাড়ির সামনে রাখল। সোহাগের মা কোথায়? আপনি, আপনার ছেলে মইরা গেছে। সোহাগের মা দৌড়ে এসে সোহাগের মুখটা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলল। একটা লোক বলল, ওনার স্ত্রী কোথায়? ওনাকে ডাক দেন তো। সোহাগের স্ত্রী কান্না করতে করতে আসলো। লোকটি তার হাতে চিঠি দিয়ে বলল, মৃত অবস্থায় তার হাতে আমরা এই চিঠি পেলাম।
চিঠিটা খুলে দেখল চিঠিতে লিখা, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আমি যেদিন কাজের মেয়েটিকে দেখেছিলাম সেদিন থেকেই ভেবেছিলাম তাকে আমার করে নিব, কিন্তু তা আমার কপালে নেই। মা, তোমার কাছে একটা অনুরোধ, মমিনাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মায়ের জ্ঞান ফিরতেই তার স্ত্রী মায়ের হাতে চিঠিটা ধরিয়ে দিল। মা চিঠিটা পড়ে কান্না করতে করতে বলল, বাবা, তুই আমার উপর অভিমান করে চলে গেলে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা সোহাগের মতো এমন কাজ করবে না। ভালোবাসার জন্য এভাবে নিজেকে শেষ করতে নেই, তাহলে আখেরাত এবং দুনিয়া দুটোই হারাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।